আমার স্বামীর ছোট ভাই রাজীব আমার সামনে হাঁটু গেড়ে বসে তার হৃদয় উন্মুক্ত করল, বলল, সঞ্জনা, তোমাকে প্রথম দেখা থেকেই ভালোবেসে ফেলেছি। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। নেপালের পোখরা, অন্নপূর্ণা পর্বতমালার পাদদেশে আমরা দুজন স্বচ্ছ ফেবা লেকের তীরে একটি ছোট কাফেতে বসে আছি। দূরে বরফ থাকা পর্বতশৃঙ্গ আকাশে মাথা তুলে দাঁড়িয়ে। আশেপাশে কেউ নেই, শুধু আমরা দুজন আর প্রকৃতির অপরূপ দৃশ্য। রাজীব, আমার স্বামী রোহনের ছোট ভাই, আমাদের সাথে ট্রেকিং করতে এসেছে এখানে। সপ্তাহখানেক আগে পৌঁছেছি আমরা। রোহনের পায়ে চোট লেগেছে, সে হোটেলে বিশ্রাম নিচ্ছে। আমি আর রাজীব প্রতিদিন বেরিয়ে পড়ি এই সুন্দর এলাকা ঘুরে দেখতে। এতদিন ভাবতাম রাজীব আমাকে একটি বোনের মতো দেখে, কিন্তু আজকের তার স্বীকারোক্তি সব বদলে দিল। পাহাড়ের মতোই উঁচু এক প্রেমের দাবি, যা আমি জানি পূরণ করা যাবে না। আমি স্তব্ধ হয়ে গেলাম। তার চোখের দিকে তাকালাম। রাজীবের চোখে অপেক্ষা আর আশা, কোনো না কোনো উত্তরের জন্য। কি বলবো আমি? এক মুহূর্ত আমার হৃদয় থমকে গেল। কফির কাপে চুমুক দিয়ে ধীরে ধীরে নিজেকে সামলালাম। বাইরে তাকালাম, লেকের নীল জল আমার মনের মতোই উদ্বেলিত। রাজীব, তুমি জানো আমি রোহনকে কতটা ভালোবাসি। আমাদের বিয়ে হয়েছে 4 বছর। কথা শেষ করার আগেই রাজীব আমার হাত চেপে ধরল। আমি জানি সঞ্জনা, জানি। কিন্তু কি করব, নিজেকে আর ধরে রাখতে পারছিলাম না। আমি শুধু চাই তুমি জানো এতদিন ধরে আমার মনে কি ছিল গো। তার চোখে পানি। আমি বুঝতে পারছি তার ভেতরের যন্ত্রণা। আমিও কি করব বুঝে উঠতে পারছি না। রাজীব হঠাৎ করে উঠে দাঁড়াল। সঞ্জনা, এক জায়গায় নিয়ে যাব তোমাকে। একটা ছোট্ট গুহা আছে লেকের উপারে। স্থানীয় একজন গাইড বলেছিল খুব সুন্দর একটা জায়গা। সেখানে গেলে নাকি সব দুঃখ মিলিয়ে যায়। আমি দ্বিধায় পড়লাম। রোহন হোটেলে একা, আর আমি তার ভাইয়ের সাথে। কিন্তু রাজীবের মুখে এমন অনুরোধ, আর সেই মুহূর্তে নিজেরও মনের জট খোলার একটা আকাঙ্ক্ষা। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। আমরা হাঁটতে শুরু করলাম ফেবা লেকের তীর ধরে। লেকের এক পাশে একটা ছোট্ট নৌকা ছিল, পর্যটকদের জন্য ভাড়া দেয়া। রাজীব নৌকাটা ভাড়া নিল। আমরা দুজন নৌকায় উঠে পড়লাম। সে নৌকা চালানো শুরু করল, আর আমি চুপ করে বসে রইলাম। সামনে বিশাল পাহাড়ের ছায়ায় নীল জল যেন ডুবে রয়েছে। কাছাকাছি এসে দেখলাম পাহাড়ের গায়ে একটা ছোট্ট ফাটল, এটাই সেই গুহার প্রবেশদ্বার। আমরা নৌকা থেকে নামলাম। রাজীব হাত বাড়িয়ে আমাকে সাহায্য করল। আমি ভিজে গেলে সে আমার হাত ধরে টেনে তুলল। তার ছোঁয়ায় আমার শরীর শিউরে উঠল। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে, ভাবলাম মনে মনে। গুহার মুখে এসে থামলাম। অন্ধকার। রাজীব পকেট থেকে একটা ফ্ল্যাশলাইট বের করল। তুমি ভয় পাচ্ছ? সে জিজ্ঞেস করল। না, চলো দেখি ভেতরে কি আছে, বললাম আমি। ভেতরে পা রাখতেই আশ্চর্য হয়ে গেলাম। ঠান্ডা হাওয়া, আর মনে হচ্ছে যেন কেউ ফিসফিস করে কথা বলছে। শুনতে পাচ্ছ? জিজ্ঞেস করলাম। রাজীব মাথা নাড়ল। হ্যাঁ, এটাই এই গুহার রহস্য। স্থানীয়রা বলে এই গুহায় আত্মারা কথা বলে। তোমার মনের কথা শুনতে পায়, উত্তর দেয়া গু। আমি এসব বিশ্বাস করি না, বললাম আমি। সঞ্জনা, এখানে এমন অনেক কিছু আছে যা বিশ্বাসের বাইরে। চলো আরও ভিতরে যাই। আমি তোমার সাথেই আছি গু। আমরা আরও ভেতরে এগোতে লাগলাম। গুহার দেয়ালে অদ্ভুত চিত্র, যেন প্রাচীন কোনো সভ্যতার ছাপ। ফ্ল্যাশলাইটের আলো ফেলে দেখছি আঁকাবাঁকা পথ, আর মাঝে মাঝে ছোট ছোট হ্রদ। হঠাৎ আমার পা পিছলে গেল। চিৎকার করে উঠলাম। রাজীব দ্রুত আমার হাত ধরল, কিন্তু আমরা দুজনেই একটা ঢালু পথে গড়িয়ে পড়তে লাগলাম। ফ্ল্যাশলাইট হাত থেকে পড়ে গেল, চারদিক অন্ধকার। সঞ্জনা!
তুমি ঠিক আছো? রাজীবের উদ্বিগ্ন কণ্ঠ। হ্যাঁ, লেগেছে, কিন্তু ভয়ঙ্কর কিছু না গিয়ে আমি জবাব দিলাম। রাজীব আবার ফ্ল্যাশলাইট খুঁজে পেল। আলো ফেলতেই আমরা দেখলাম আমরা একটা বড়হোলের মতো জায়গায় এসে পড়েছি। এবং সেখানে বিস্ময়করভাবে একটা প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ। এটা কি? বিস্ময়ে আমার মুখ দিয়ে বেরিয়ে এলো। রাজীব আমার মতোই বিস্মিত। জানি না। গাইড এসব কিছু বলেনি কি? মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। সেখানে একটা বেদির মতো কিছু একটা, আর তার উপর একটা ছোট পাথরের বাক্স। পাথরের গায়ে খোদাই করা অদ্ভুত লেখা, কোনো প্রাচীন ভাষা। রাজীব সেই বাক্সটা হাতে তুলে নিল। খুব ভারী নয় খুলে দেখো, আমি বললাম কৌতূহলে। আমার ভয় চলে গেছে। বাক্সটা খোলার চেষ্টা করল রাজীব, কিন্তু খুলছে না। লক করা আছে মনে হয়। হঠাৎ গুহার ভেতর থেকে একটা শব্দ এলো, যেন কেউ হাঁটছে। আমরা চমকে উঠলাম। কে ওখানে? রাজীব চিৎকার করে জিজ্ঞেস করল। কোনো উত্তর এলো না। কিন্তু আবার সেই শব্দ, এবার আরও স্পষ্ট, আরও কাছে। রাজীব, চলো এখান থেকে বেরিয়ে যাই। আমি ভয়ে তার হাত ধরে টানলাম। না সঞ্জনা, আমি জানতে চাই এটা কি। আর এই বাক্সটা রাজীব এখনও বাক্সটা খোলার চেষ্টা করছে। তখনই আমরা দেখলাম অন্ধকার থেকে একটা ছায়ামূর্তি বেরিয়ে আসছে। আমার বুক ধুকপুক করতে লাগল। রাজীব আমাকে নিজের পেছনে রাখল। ফ্ল্যাশলাইটের আলো ফেললাম, দেখলাম একজন বৃদ্ধ লোক, সাদা লম্বা দাড়ি, পরনে প্রাচীন পোশাক। নমস্কার, সে বলল নেপালি ভাষায়। আমরা দুজনেই অবাক। একজন মানুষ এখানে, এই গুহার ভেতরে? আপনি কে? রাজীব জিজ্ঞেস করল। আমি এই মন্দিরের রক্ষক। তোমরা কিভাবে এখানে এলে? রাজীব সংক্ষেপে বল, কিভাবে আমরা গুহায় এসেছিলাম, তারপর পিছলে এখানে পড়ে গেছি। বৃদ্ধ লোকটি মাথা নাড়ল। 100 বছরে তোমরাই প্রথম এখানে এসেছ। এই মন্দিরের কথা কেউ জানে না। আমি অপেক্ষা করছিলাম যেদিন কেউ আসবে। আমি বিশ্বাস করতে পারছিলাম না। আপনি 100 বছর ধরে এখানে আছেন? বৃদ্ধ হাসল। সময় এখানে ভিন্নভাবে চলে। আমি এখানে আছি যত দিন মনে আছে। আর এই বাক্সটা? রাজীব জিজ্ঞেস করল, হাতে ধরা পাথরের বাক্সটা দেখিয়ে। বৃদ্ধের চোখ চকচক করে উঠল। সেটা খুব মূল্যবান জিনিস। এটা খোলার একটাই উপায় আছে। কি সেই উপায়? আমি জিজ্ঞেস করলাম। তোমাদের মনের গভীরে যা লুকিয়ে আছে তা স্বীকার করতে হবে। সত্যি কথা বলতে হবে নিজের কাছে, একে অপরের কাছে। রাজীব আর আমি পরস্পরের দিকে তাকালাম। আমার মনে পড়ল মাত্র কয়েক ঘন্টা আগে সে আমাকে তার হৃদয়ের কথা বলেছে। আর আমি কি সত্যি করে জবাব দিয়েছি? নাকি পালিয়েছি? আমি রাজীব শুরু করল। আমি সঞ্জনাকে ভালোবাসি। এটা সত্যি। কিন্তু আমি জানি এটা অন্যায়। রোহন আমার ভাই, আর সঞ্জনা তার স্ত্রী। আমি নিজের ভালোবাসা চেপে রেখেছি 4 বছর, কিন্তু আজ বলে ফেলেছি। বৃদ্ধ এবার আমার দিকে তাকাল। আর তুমি? তোমার মনের সত্য কি? আমি নিজের ভেতরে তাকালাম। সত্যি কি আমি রাজীবকে কোনো সময় ভিন্নভাবে দেখেছি? রোহনের প্রতি আমার ভালোবাসা অটুট, কিন্তু রাজীব, তার সাথে এই কদিন একসাথে থাকা, হাঁটা, কথা বলা, সব ভেবে দেখলাম আমি রোহনকে ভালোবাসি, এটা সত্য। কিন্তু আমি থামলাম, কারণ আমার মনে সংশয় ছিল। কিন্তু বৃদ্ধ আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল। কিন্তু আমি বুঝতে পেরেছি রাজীবের সাথে আমার একটা অদ্ভুত বন্ধন আছে। এটা ভালোবাসা নয়, কিন্তু অন্য কিছু। যখন আমি রোহনের সাথে ঝগড়া করি, রাজীব সবসময় আমাকে বোঝার চেষ্টা করে। আমার কথা শোনে। রাজীব আমার দিকে অবাক হয়ে তাকাল। সঞ্জনা, তুমি কখনো আমাকে বলনি। কি বলবো? আমি নিজেই বুঝতে পারিনি। আর তোমার আজকের কথা শুনে আমি আরও বিভ্রান্ত হয়ে গেছি। বৃদ্ধ মৃদু হাসল। তোমরা দুজনেই নিজেদের সত্য স্বীকার করেছ। এবার এই বাক্সটা খুলবে।
আশ্চর্যজনকভাবে রাজীবের হাতে ধরা বাক্সটা হঠাৎ করে খুলে গেল। ভেতরে একটা ছোট্ট পাথরের টুকরো, তার উপর অদ্ভুত চিহ্ন। এটা কি? রাজীব জিজ্ঞেস করল। এটা শাপমুক্তির পাথর। এক সময়ে এই অঞ্চলে এক রাজা ছিলেন, তার প্রেমিকা তাকে ছেড়ে যাওয়ায় তিনি অভিশাপ দিয়েছিলেন, যে কেউ প্রেমে পড়বে তাদের প্রেম ব্যর্থ হবে। সেই অভিশাপ এখনও এই অঞ্চলে বিরাজ করছে। এই পাথর সেই অভিশাপ মুক্ত করতে পারে কি? আমি বিশ্বাস করতে পারছিলাম না। অভিশাপ? এসব তো কল্পকাহিনী গ। বৃদ্ধ মাথা নাড়ল। তুমি মনে করো না কেন? তোমাদের হৃদয়ে কি অনুভব করছো? এই পাহাড়, এই জায়গা তোমাদের টেনে এনেছে, যেন তোমরা নিজেদের সত্য জানতে পারো। কি করতে হবে আমাদের? রাজীব জিজ্ঞেস করল। এই পাথরটি নিয়ে ফেবা লেকের তীরে যাও। সূর্যাস্তের সময় পাথরটি জলে ভাসিয়ে দাও। তারপর দেখবে তোমাদের হৃদয় মুক্ত হবে। গি আমি এখনও সন্দিহান, কিন্তু রাজীব পাথরটি নিজের পকেটে রাখল। আমরা চেষ্টা করব। বৃদ্ধ মাথা নাড়ল। এবার যাও। গুহা থেকে বেরোনোর পথ আমি দেখাব। বৃদ্ধ আমাদের নিয়ে গেল একটা ভিন্ন পথে, যেটা আমরা আসার সময় দেখিনি। সেই পথ ধরে আমরা সহজেই গুহার বাইরে এসে পড়লাম। কিন্তু বাইরে এসে দেখি বৃদ্ধ আমাদের সাথে নেই। কোথায় গেলেন উনি? আমি অবাক হয়ে চারদিকে তাকালাম। রাজীব মাথা নাড়ল। জানি না। যাই হোক, এখন সূর্যাস্তের আর ঘণ্টাখানেক বাকি। চলো ফেবা লেকে যাই। আমরা আবার নৌকায় উঠে লেকের অন্য পাড়ে ফিরে এলাম। কিন্তু হোটেলে ফেরার আগে রাজীব পাথরটি বের করল। তুমি কি সত্যিই এটা জলে ভাসাতে চাও? আমি ভাবছিলাম। তুমি কি বিশ্বাস করো অভিশাপের কথা? না জানি, কিন্তু আজ যা ঘটেছে তা বিশ্বাস করার মতোই। রাজীব বলল। আমি জানি না অভিশাপ আছে কি না, কিন্তু আমি জানি যা ঘটেছে তা আমাদের মধ্যে